গত 2 মাস ধরে কয়েক দফায় পুলিশি বাধা মোকাবেলা করে এবং গত রোববার রাতে পুলিশের টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট এবং এরপর সরকারি ছাত্র সংগঠনের বিরোধিতা ও বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা যেভাবে সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনে রাজপথে নেমে এলেন এবং থাকলেন, তাতে সরকারি চাকরি যে প্রাণবাজি রাখার মতো লোভনীয় হয়ে উঠেছে তা পরিষ্কার। চাকরির নিরাপত্তা, গত কয়েক বছরে বিপুল বেতন বৃদ্ধি ও বিসিএস নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন না ওঠা, পদের অভাবে ক্যাডারে নিয়োগ না পেলেও নন ক্যাডার হিসেবে নিয়োগের সুযোগ, দেশে বিদেশে প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধার কারণে সরকারি চাকরিতে আগ্রহী হচ্ছেন তরুণেরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির হিসেবে সর্বশেষ 38তম বিসিএস এ প্রতি পদের জন্য আবেদন করেছেন প্রায় 200 জন, যেখানে 36তম বিসিএস এই সংখ্যা ছিল অর্ধেকের কম, প্রতি পদের জন্য 90 জন। সরকারি চাকরির কদর এতটাই বেড়েছে যে সিংহভাগ শহুরে সচ্ছল পরিবারের প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ে, যাদের বেসরকারি কর্পোরেট চাকরিতেই বেশি ঝোঁক বলে এতদিন ভাবা হতো, তারাও হাজারে হাজারে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় বৈষম্য বিলোপে দুদিন ধরে রাজপথে থেকেছেন। বেসরকারি খাতে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ সৃষ্টি না হওয়া এবং তরুণেরা উদ্যোক্তা হবার ঝুঁকি নিতে না চাওয়ার কারণে সরকারি চাকরির দিকে এই ঝোঁক অনেকে তেমনটা বললেও এই বাংলাদেশেই ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন সহ অন্তত 55টি দেশের নাগরিক কাজ করেন। আর 2015 সালে সিপিডির এক গবেষণা বলছে শুধু ভারতেরই অন্তত 5 লাখ মানুষ কাজ করেন এদেশে। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। তরুণদের সরকারি চাকরিতে আগ্রহ নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান, সাবেক সচিব মিকাইল শিপার এবং এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট একে আজাদ। স্বাগত আপনাদের তিনজনকে। আমি মিকাইল শিপার আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই যে সরকারি চাকরিতে এত আগ্রহ কেন, বা সরকারি চাকরিতেই এত আগ্রহ কেন? আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। 2015 সালে এই বর্তমান সরকার আমাদের একটা পে স্কেল দিয়েছেন। এই পে স্কেলে কিন্তু আমাদের সরকারি চাকরির মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রায় 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম তারপর 10 বছর আমরা কোনো রকম বিদেশের কোনো বিদেশের প্রশিক্ষণ বা বিদেশ ভ্রমণের সুযোগ পাইনি। কিন্তু এইবার ইদানিং দেখা যাচ্ছে যে চাকরিতে জয়েন করা 2 বছরের মাথায় কনফার্ম হওয়ার পরপরই বিদেশে যাচ্ছে। আমাদের ছেলেরা এমএস করছে বাইরে গিয়ে, আমাদের ছেলেরা পিএইচডি করছে, আবার ফেরত আসছে, আবার ভালো ভালো অ্যাসাইনমেন্ট পাচ্ছে। এখন আমাদের সরকারি চাকরির যে বৈচিত্র্য, এটা আবার ফেরত আসছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়। মানে মূলত সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়াতেই আসলে আগ্রহটা এতটা বেড়েছে। একে আজাদ, এইরকম সুযোগ সুবিধা, নিরাপত্তা কিছুই আপনারা আসলে মানে আমাদের দেশের বেসরকারি খাত আসলে অফার করতে পারছে না বলেই এই মানে 2000-3000 পদ, আসলে একবার 3000 পদও আসলে বেশিরভাগ বছরই মানে বিজ্ঞাপিত হয় না বিসিএস এর জন্য, সাধারণত 2000 পদ। এই জন্য 2 লাখ 3 লাখ ছেলে পরীক্ষা দেওয়ার লাখ লাখ ছেলে মেয়ে রাস্তায় নেমে এলো। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই ধরনের মেধাবী ছেলে মেয়েদেরকে এমপ্লয় করছি, আমরা করছি না তা না, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর চেয়েও বেশি বেতনও পাচ্ছে আমাদের কাছে প্রাইভেট সেক্টরে। এবং আপনি দেখেন সরকারি চাকরিতে প্রতি বছর কত 2000 থেকে 3000 ছেলে মেয়ে চাকরি পায়, আর প্রতি বছর 30 লক্ষ লোক নতুন কর্মসংস্থানে আসে। আমরা প্রাইভেট সেক্টর 10 লক্ষ লোকের কর্মসংস্থান করি, আর 5 লক্ষ লোক প্রতি বছর বিদেশে যায়, আর বাকিটা কিন্তু বেকার থেকে যাচ্ছে। এই আমরা যে 10 লক্ষ লোকের কর্মসংস্থান করি, তার মধ্যে মেধাবী ছেলে মেয়েরা, এই যে বাকিরা যারা বিসিএস চান্স পায় না, তাদের কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে এমপ্লয় করি না, তারাই কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে তাদেরকে এমপ্লয় করছি। এবং আজকে যে প্রাইভেট সেক্টরের যে গ্রোথ আপনি দেখেন, প্রতি বছর আজকে জিডিপির 7.5%, তার মধ্যে প্রাইভেট সেক্টর আজকে দেশকে এগিয়ে নিচ্ছে কি প্রাইভেট সেক্টর। আপনার জিডিপির এখন যে টোটাল যদি কন্ট্রিবিউশন দেখেন, বিনিয়োগের কন্ট্রিবিউশন যদি আসি, আমার টোটাল প্রাইভেট সেক্টরের বিনিয়োগ হচ্ছে এখন 23%,
আর সরকারের সেখানে মাত্র 7% বিনিয়োগ, 30% টোটাল আমাদের জিডিপির বিনিয়োগ হচ্ছে। আর কর্মসংস্থানের দিকে আপনি যদি চিন্তা করেন তাহলে এখনও কিন্তু 10 লক্ষ, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কিছু প্রকল্প হাতে নিয়েছেন, স্পেশাল ইকোনমিক জোন, 100টি স্পেশাল ইকোনমিক জোন, তার 10টির উদ্বোধন উনি করেছেন ব্যক্তি খাতে এবং সরকারি খাতে। সেগুলোর কাজ শেষ পর্যায়ে। আমার মনে হয় আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই কাজগুলো শেষ হলে প্রায় উনি যেটা চিন্তা করেছেন 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। নিশ্চয়ই, কিন্তু সেই 1 কোটি লোকই তো আসলে হোয়াইট কলার জব করবে না, মানে গ্র্যাজুয়েটদের সব জব ধরনের, করবে না। এখানে সব ধরনের লোকই আপনার থাকবে। মনে হয় কিনা যে এই যে মানে 2015 সালের আগ পর্যন্ত ওই সরকারি বেতনটা এরকম লোভনীয় বা সুযোগ সুবিধাগুলো এরকম বেড়ে উঠবার আগে তো একটা দীর্ঘ সময় ছিল যখন আসলে ছেলেমেয়েরা মনে করতো যে প্রাইভেট সেক্টরই তাদেরকে সবচেয়ে বেশি বেতন দিতে পারবে, কিন্তু তার মানে কি বেসরকারি খাত সরকারি খাতের সাথে সেই পাল্লায় পারে নাই, মানে নিরাপত্তা, বেতন কোনোটাতেই আপনি না। এখানে দেখুন দুটো জিনিস, এটা হলো টেকনিক্যাল, এটা নন টেকনিক্যাল। আপনি বিসিএস এ কিন্তু সব ধরনের ছেলে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারে, যে কোনো সাবজেক্টের একটা ছেলে মেধার ভিত্তিতে সে কিন্তু ওখানে যেতে পারে। কিন্তু প্রাইভেট সেক্টরে আসতে হলে এখানে অনেকগুলো টেকনিক্যাল জিনিসগুলো দেখতে হয়। আপনি যেটা আপনার পরিসংখ্যানে কিন্তু আপনি বলেছেন যে সিপিডির একটা উদাহরণ দিয়েছেন, 5 লক্ষ ভারতের লোক এখানে আছে, শুধু ভারতের না, শ্রীলঙ্কার আছে, পাকিস্তানের আছে, অন্য ফিলিপাইনও আছে, থাইল্যান্ডের আছে, অনেক দেশের লোক। প্রতি বছর আমরা $6 বিলিয়ন শুধু এদেরকে বেতন দিচ্ছি, এবং এই টাকাটা কিন্তু আমাদের দেশে চলে যাচ্ছে। আমি এখন সামগ্রিক পরিসংখ্যান নিয়ে আমি বিভিন্ন গবেষকের লেখাতেও পেলাম এই $6 বিলিয়ন কি পুরোটাই হোয়াইট কলার জব, মানে এটা কি আসলে শিক্ষিত জনগোষ্ঠী? না, টেকনিক্যাল জব, পুরোটাই টেকনিক্যাল জব। এখানে পুরো টেকনিক্যাল জব। এখন আমার অফিসেই দেখেন আমার টোটাল এমপ্লয়মেন্ট 54,000, এর মধ্যে কমপক্ষে 50 জন আছে বিদেশি। এই 50 জন বিদেশিকে আমি যখন এদের বেতন হচ্ছে কি একই জব আপনার এক টেবিলে বাংলাদেশের থেকে অন্তত 3 to 4% সে বেশি পায়, তখন এদের মধ্যে একটা বৈষম্য। তখন আমাদেরকে ক্লিয়ার বলে দেওয়া আছে, তুমি যদি ইফ ইউ ক্যান পারফর্ম অ্যাকর্ডিং টু হিজ জব, তুমিও কিন্তু সেম পাবা, কিন্তু কম্পিটিশনে পারছি না। কেন পারছি না? আমাদের দেশে এত ইউনিভার্সিটি হয়েছে, এত শিক্ষিত লোক আছে, টেকনিক্যালি তারা সাউন্ড না। কারণ মানে যে কাজের জন্য আসলে আপনাদের লোক দরকার সেই কাজের লোক পারে না। পাচ্ছেন না। আজকে আমি আজকে ভারতের আপনি দেখেন নিফট আছে, ওদের একটা ফ্যাশন ডিজাইন টেকনোলজি আছে, আমাদের ওই মানের এখনো বিজিএমে আমরা এটা করেছি, কিন্তু ওই মানের এখনো পৌঁছতে পারেনি। তো সেই টেকনিক্যাল এডুকেশনের দিকে আমাদের কিন্তু যেতে হবে। আজকে যে প্রাইভেট সেক্টরে এত বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা কিন্তু ওই কোয়ালিটির ছেলেপেলে পাচ্ছি না। এখন ভালো ইংরেজি বলা, ভালো ইনোভেশনের ছেলে মেয়ে আমরা তৈরি করছি, কিন্তু এখন ইদানিং কিছু কিছু ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে। কিন্তু আজ থেকে 30 বছর আগে যখন আমরা শুরু করেছি, বা 20 বছর আগে শুরু করেছি, তারা কিন্তু আমাদের বিদেশিদেরকে নিয়ে এসে এখনও কিন্তু তাদের রিপ্লেসমেন্ট আমরা করতে পারছি না। সেই জন্য আমি মনে করি শুধু কোটা সংস্কার না, শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার দরকার। শিক্ষা, টেকনিক্যাল এডুকেশনের উপর আমাদের এমফাসিস দরকার। সেই সূত্রে মিকাইল শিপার আপনার কাছে এরপরে যখন আসবো এটাও শুনবো যে সরকারি চাকরিতে এই যে মানে বেসরকারি উদ্যোক্তারা যখনই আসেন, শিল্পপতিরা যখনই এখানে আসেন, তারা বলেন লোক দরকার, লোক নাই এই দেশে। সরকার কি করে এই সব আমাদের দিয়েই মানে আমাদের দেশে তৈরি লোক দিয়েই চালাচ্ছেন, সেটা শুনবো। সলিমুল্লাহ খান, আপনার কাছে জানতে চাই যে কেন এই সরকারি চাকরিতেই আগ্রহ, এবং আগ্রহটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ছেলেমেয়েরা ডাক্তারি পাশ করছে, ইঞ্জিনিয়ারিং পাশ করছে, করে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিচ্ছে। এরকম আগ্রহটার কারণ আপনি কি মনে করেন? আপনারা যে এখানে সীমিত রাখছেন আলোচনা, সেটা হচ্ছে বেতন এবং সুযোগ সুবিধার প্রশ্ন। এর অতিরিক্ত কতগুলো অদৃশ্য শক্তি বা ক্ষমতা আছে। সরকারি চাকরি মানেই হচ্ছে প্রশাসন, প্রথমে আমরা মনে করি, তাছাড়া অন্যান্য টেকনিক্যাল দিকও আছে। আপনি দেখুন, সরকারি চাকরিতে আসার একটা ইতিহাস আছে। সরকারি চাকরি মানেই হচ্ছে আমাদের দেশের ইতিহাসে শাসক শ্রেণী। কোনো দেশের ইতিহাসকে বুঝতে গেলে, ধরুন ভারতে তুর্কিরা যখন আসলো 800 বছর আগে, তারা শাসক শ্রেণী হিসেবে দেশে ফার্সিকে রাজভাষা কেন করেছিল? তুর্কি ভাষা তো করেনি। বাবর ধরেন তুর্কি ভাষী, কিন্তু তারা ফার্সি করেছিলেন কারণ কি? তখন না শিক্ষিত লোক সব ইরান থেকে এসেছিল। এটা আপনি যদি মঙ্গল আক্রমণের ফলে অনেক ইরানি বুদ্ধিজীবী ভারতে আসেন, তারা ফার্সিতে চস্ত, আর ফার্সি তখন ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা। একইভাবে মুঘল আমলেও যদি আপনি দেখেন, সবসময় দেখবেন সুলতানি আমলের 320 বছর, মুঘল আমলের 325 বছর, ভারতের ইতিহাসে 650 বছর, 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 পর্যন্ত দেখবেন শাসক শ্রেণীতে 4টি উপাদান ছিল।
কিছু তুর্কি, অবশ্যই যেহেতু তারা সামরিক পদগুলি তাদের ছিল, তার সাথে কিছু ছিল আফগান, কিছু ছিল তাজিকও ছিল, কিছু ইরানি, কিছু তাতার বা মঙ্গল। এই কাহিনীটা হচ্ছে ভারতের, তারপর ভারতের হিন্দুরাও ছিল বড় বড় শাসক শ্রেণীতে। শাসক শ্রেণী মানে কি? সামরিক বাহিনীর বড় বড় পদগুলো, ওদেরকে মনসবদার বলা হতো। তারপরে শাসনের এই যে আমরা রাজা টোডরমল রাজস্ব সার্ভে করলেন, তিনি তো ভারতীয় লোক। এই যে বীরবলের কাহিনী শুনি মোগলের রাজসভায়, এরা ভারতীয় লোক। আরও আছে মানসিংহের কথা আমরা জানি। আমি বলছি যে সামরিক বাহিনীর উচ্চপদ এবং বেসামরিক উচ্চপদ, যেগুলিকে এক ভাষায় বলা হয় আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, তো সেখানে তো মানুষ যেতে চাইবেই। ইংরেজ আমলে দেখেন, ইংরেজরা প্রথমে 1854 পর্যন্ত। স্যার আপনি সরাসরি বলছেন যে একরকম শাসক শ্রেণীর অংশ হয়ে উঠবার একটা তাড়না থেকেও সরকারি চাকরির প্রতি আগ্রহ। আজ কোন এক সরকারি ভদ্রলোক বললেন, আগে আমাদের বোধহয় পরিকল্পনা মন্ত্রী বললেন, আগে গণতন্ত্র, তারপর না সুশাসন। এটা হচ্ছে সরকারের দর্শনকে প্রকাশ করে। সুশাসন মানে হচ্ছে কি, যে আপনার কথা শুনবে। ছাত্ররা যে স্লোগান দিল না, যে কি বলে, কোটা দিয়ে কামলা, মেধা দিয়ে আমলা। কথা হচ্ছে কি, কামলা সবাই, মানে আমলা শব্দের অর্থ কামলাই, এটা না বোঝার জন্য করছেন। যারা আমল করে তারাই তো। এখন যাদের ইমান আছে তারা এক ধরনের প্রাণী, আর যাদের আমল করে তারা আরেক ধরনের প্রাণী। আজ আমরাও বলি তো, আমার মুনকার নকির ফেরেশতা বসে আছে, তারা আমল নামা লেখছে, আপনি কি করেন? সমস্যা হচ্ছে রাষ্ট্রের, কেন পাকিস্তানের আমলে কি ছিল? কোটা ছিল না? ছিলই তো। কেন আমাদের যে ডক্টর সাদাত হোসেন সেদিন এক শোতে বলছিলেন যে আমরা 12 জন একবার নির্বাচিত হয়েছিলাম পাকিস্তান সিভিল সার্ভিসে বা সুপিরিয়র সার্ভিসে, তার মধ্যে 2 জন মেধা তালিকে আসছিল, আর 10 জন পূর্ব পাকিস্তান কোটা গেছে। সাদাত হোসেন এই টেবিলে বলেছেন তিনি নিজেও কোটার, কারণ সে সময় পূর্ব পাকিস্তানের ডক্টর আকবর আলী খান যেমন, আবার উনি বলছিলেন যে সেটার দরকার হয় না, কিন্তু ওনার দরকার হয়েছে। না, কোটার কাহিনী বলে আকবর আলী খান একটু ছাত্র ভালো বেশি ছিলেন, সেটা তো হতেই পারে। আমি বলছি ব্রিটিশ আমলে 1854 আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার পদে, মানে যেটা পরবর্তীকালে সিভিল সার্ভিস হয়েছে, কোনো ভারতীয়কে নেওয়া হতো না। এমনকি রবীন্দ্রনাথের ভাই যে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম হলেন। কিন্তু এখন তো দেশ সবার, দেশে আরে স্বাধীনতা আমরা কেমনে করেছিলাম? এই যে মুক্তিযুদ্ধের কথা আবার আসতেছে, মুক্তিযুদ্ধ করেছিলাম ধর্ম সরকারতে যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য, জাতি হিসেবে। এখন তো সব চাকরি সবার, কাজেই সেজন্যই হয়তো এখন আপনি সত্য কথা বলেছেন। গত বছরে এই 38 বিসিএস এর প্রায় নাকি শুনেছি প্রায় 4 লাখ আবেদন করেছিল, ঝাড়াই বাছার পর 5000 থেকে শর্ট লিস্ট থেকে মোটামুটি 2200 নিয়োগ হয়েছে। তাতে অনুপাতটা বোঝা যায়। অনেকে হিসাব করে দেখাচ্ছে এত শতের মধ্যে এত। আমি অঙ্কে না, একজন 300 বলেছেন। এই সমস্ত স্ট্যাটিস্টিক্স এক ধরনের মিথ্যা কথা বলে। সবাই সব পদে উপযুক্ত নয়। পরীক্ষায় যারা সাধারণ পরীক্ষায় টিকতে পারে না, অর্থাৎ তাদের লেখাপড়ার ত্রুটি। আজাদ সাহেব সঠিক বলেছেন, আমাদের লেখাপড়া থেকে সংস্কার শুরু হওয়া উচিত। কিন্তু এখন যেটা হচ্ছে কি, আজকে যে ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছে কোটা বিলুপ্ত করে, কি জন্য স্লোগান? কি আমরা বৈষম্যের বিলোপ চাই। কোটা প্রথমে এসেছিল কি জন্য? বৈষম্যের বিলোপের জন্যই। একই জিনিস, যে জিনিস আপনার এখানে আছে, এটা খাদ্য, একজন দর্শক আছেন ফোনে, মাটিতে ফেললে এটা আবর্জনা হয়। মানে একই বৈষম্যের স্লোগান, এক সময় খাদ্য হয়, আরেক সময় আবর্জনা হয়। শুনেন, একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, আমার নাম জুসফিকুর রহমান খান, আমি এশিয়ান এজের এক্সটেন্ড এডিটর। তো আমার কোশ্চেন ছিল যে সরকারি কোটার যে সুযোগ সুবিধা আছে এবং যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে কিনা এবং সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় সাবেক সভাপতির কাছে আমি এটা জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ ভাই এই প্রশ্ন করবার জন্য। এই প্রশ্ন আমি করেছিলাম উইকেজ আজাদকে, আরো করব। আমরা যারা বেসরকারি চাকরি করি, আমাদের মনে হয় সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে ঘুরে আসতে হবে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে আমি শুনবো যে এই শিক্ষা ব্যবস্থার তৈরি ছেলে মেয়ে দিয়ে সরকারের কি করে চলছে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। সলিমুল্লাহ খান, আপনি যদি শেষ করেন আপনার বক্তব্য, কারণ আমাদের অনেক দর্শকই বলছেন, যেমন জুলকারনাইন বলছেন, সলিমুল্লাহ স্যারের সাথে আমি একমত, সরকারি চাকুরিতে ক্ষমতা একটা প্রধান নিয়ামক, সাথে অবৈধ আয়, প্রচুর সুযোগ সরকারি চাকরিতে আকর্ষণের কারণ। আর মিজান নয়ন বলছেন, আমাদের দেশে এত বেকারত্বের পেছনে দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের জন্মের পর থেকে আমাদের চাকর হতে হবে, চাকুরি করতে হবে, এটা শুনে শুনেই তো আমরা বড় হই। আমলাতন্ত্র কথাটা বললে অনেকে গালি মনে করে, যেমন বুর্জুয়া বললে অনেকে গালি মনে করে। আমি এটা একটা বর্ণনামূলক শব্দ হিসেবে বলছি। ভারতে ব্রিটিশ শাসনে প্রধান শক্তি কি ছিল? ব্রিটিশ আমলাতন্ত্র। শুধু সামরিক শক্তি নয়, যাদেরকে সিভিল সার্ভিস বলা হতো, আইসিএস, যে এখনো অনেকে গৌরব করে পাকিস্তান আমলে। এখন এখানে যেমন সিএসপি গৌরব করে, তখন আইসিএস গৌরব করতো পাকিস্তান হওয়ার পর। তারা কয়জন ছিল? মাত্র 600 জন লোক ছিল। এটা হল কি স্টিল ফ্রেম অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো সেই ক্ষমতার উত্তরাধিকারী হচ্ছে পাকিস্তানে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস যারা পাশ করেছে, তারা ছিল
পাকিস্তানের সিএসপি এবং ইপিসিএস, সবটা এসে বাংলাদেশে আমরা পেয়েছি বিসিএস। এখন বিসিএস প্রশাসন ক্যাডারের কথাকে আমরা বলি উচ্চ সরকারি চাকরি, আরো ক্যাডার আছে, দ্বিতীয় তৃতীয় আছে। তাছাড়া সবচেয়ে ক্ষমতাবান হ্যাঁ, ওরা। সরকার একজন বড় বিনিয়োগকারী না হোক, আজাদ সাহেবের সাথে বলছি, কিন্তু তারা বড় নিয়োগকারী। সরকারি চাকরির আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনার আজীবন গ্যারান্টি পান, পেনশন সুবিধা অন্যান্য, এবং সকলেই মনে করে সরকারি চাকরির মধ্যে মর্যাদা আছে, ক্ষমতার সামাজিক বহিঃপ্রকাশের যে মর্যাদা। আমি সরকারি কাজ করি, ভারতে দেখেন সম্প্রতি বেকারত্ব আমাদের চেয়ে কম নয়, সেখানে পিএইচডি পাস 200-300 লোক নাকি একটা পিয়নের পদের জন্য দরখাস্ত করেছে। এই যে পশ্চিমবঙ্গে, দূর ভারতে নয়, এটা রাজস্থানের কথা নয়। আচ্ছা, মানে তার মানে ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, মানে বাংলাদেশের জন্যই একটা ইউনিক সিচুয়েশন। এটাও দরকার, সরকারি চাকরি আছে। মাঝে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করতে শোনা যায়, উনি তো একটু রেগে বলেন যে ডাক্তার চাকরি না করেন তো মফস্বলে যাইতে না চান, চাকরি ছেড়ে দেন। তার মানে কি ডাক্তার তো মফস্বলে যেতে হবে। নিশ্চয়ই, আমি বলছিলাম ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, প্রশাসন ক্যাডারে চাকরিও চাইছেন। সেটা হচ্ছে কি প্রশাসনের ক্ষমতা তারা বুঝতে পেরেছে। এটা আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পর থেকে টের পাই। ধরেন আমরা স্কুলে যারা পড়তাম, যিনি এসডিও কিংবা ডিসি হন, তিনি তার তুলনায় তিনি এসপি চেয়ে একটু উপরে। আপনি ধরেন এই প্রোটোকলে ধরেন, এবং থানার ডাক্তার বা মহকুমার যে আমরা সিভিল সার্জন বলছেন, তার চেয়ে তিনি উপরে নয় কি? এই ক্ষমতার বিষয়টি আমাদের অনেক দর্শকই সলিমুল্লাহ খানের সঙ্গে পুরোপুরি একমত হচ্ছেন। এস এম জাহিদুর রহমান বলছেন সরকারি চাকরির পে স্কেল এখন এত বেশি যে সেটা ওভারঅল বেসরকারি চাকরির থেকে অনেক ভালো। তাছাড়া পরিবারের একজন সরকারি চাকরিজীবী হলে পুরো পরিবার সিকিউরড ফিল করে। এমনকি বাংলাদেশের বিয়ের বাজারেও সরকারি চাকরির বিশেষ কদর, সরকারি চাকরির রিটায়ারমেন্টে গেলে পেনশন ভাতা পাওয়া যায়, যেটা বেসরকারিতে চাকরিতে নাই, বেসরকারি চাকরিতে জব সিকিউরিটিও নাই। আর বাদশা মিয়া বলছেন সরকারি চাকরি চাই ঘুষ খাওয়ার জন্য, আর কোনো কারণ নাই। না, এটা ঠিক না। সরকারি চাকরি কিন্তু 2015-তে আবার যখন বেতন শতভাগ বাড়ানো হলো, সরকারের আশা ছিল ঘুষ আর থাকবে না, তা তো হয় নাই। না, কিছু তো হ্যাবিচুয়াল অফেন্ডার যারা আছেন এরা তো থাকবেনই। এটা জাপানের মতো উন্নত দেশেও এটা দুর্নীতি আছে, আমেরিকার মতো উন্নত দেশেও দুর্নীতি আছে। এই দুর্নীতি হঠাৎ করে করা যাবে না, মানসিক চেঞ্জ আসা দরকার। কিন্তু ওভারঅল যেটা আমরা যে আমার ব্যক্তিগত আমি যেবার সরকারি চাকরি ঢুকলাম, আমার টেক হোম স্যালারি ছিল 1275 টাকা। তখন আমি চিন্তা করতাম আমার ফ্যামিলিতে, বাই দিস টাইম আমি বিয়ে করে ফেলেছিলাম, ভাই আমার ফ্যামিলি চালানো 1275 টাকা। হ্যাঁ, তৎকালীন সময় হলো 1500 বা 2000 টাকায় একটা ফ্যামিলি চালানো যেত, কিন্তু ওইখানে একটা নিড থাকে, তখন হয়তো বাধ্য হয়ে অনেকে করে। আর যাদের পারিবারিক প্রোটেকশন আছে, পারিবারিকভাবে গ্রুম আপ যারা হয়ে আসছে, তারা এত সহজেই নিজেকে টাকা নিলে কিন্তু নিজের মর্যাদা কোনোদিনই থাকে না। আপনি যার কাছ থেকে টাকা নেবেন, পরদিন ওনাকে রুমে ঢুকতে দেওয়া বা ওনার কথাটা না শোনা, এটা কিন্তু কোনোভাবেই আপনি পারবেন না। এইটা বিশেষ করে সরকারি চাকরিতে কোনো এই ডিগনিটির জন্যই যাওয়া হয়। কিন্তু এ কে আজাদ যে বলেছেন যে যথেষ্ট দক্ষ লোক তৈরি হচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থায়, মানে তাদের যেরকম লোক দরকার, যে কারণে বিদেশ থেকে লোক আনতে হচ্ছে। সরকারের চলে কি করে তাহলে? আমাদের মূলত প্রশাসনিক যেটা চলে, বা আমাদের বিসিএস জেনারেল ক্যাডার যেটা বলি আমরা, ম্যাজিস্ট্রেট, পুলিশ, আপনার পররাষ্ট্র বা অন্যান্য যেগুলো জেনারেল ক্যাডার বলে আমাদের 19টা ক্যাডার আছে, এই ক্যাডারের মূলত ম্যানেজারিয়াল জব। এইটা আমরা তো ম্যানেজ করার আমাদের যে ক্যাপাসিটিটা, আমাকে সরকারি চাকরিতে যেদিন অ্যাপয়েন্টমেন্ট হলো তারপর দিনই কিন্তু আমাকে 6 মাসের জন্য পিএটিসি ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া, সিভিল সার্ভিস কলেজে পাঠিয়ে দেওয়া, ট্রেনিং দিয়ে রুম আপ করা হচ্ছে। আমাকে ল ট্রেনিং দেওয়া হচ্ছে এক্সট্রা আরো 2 মাস। যদি আমি লর কিছুই জানি না, কিন্তু আমি লর ধারক এবং বাহক, আমার রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আমার এই ট্রেনিং এর মাধ্যমে আমাকে গ্রুম আপ করা হয়েছে। আমাকে ইভেন মিলিটারি ট্রেনিং দেওয়া হয় 1 মাসের জন্য, মিলিটারিতে কি হচ্ছে না হচ্ছে এইটা ওরিয়েন্টেশন, মিলিটারিরা কিভাবে, তারপরে সেটেলমেন্ট ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে ট্রেনিং এর পর্যায়ক্রমে ট্রেনিংগুলিকে একটা ছেলেকে, একটা বা মেয়েকে গ্রুম আপ করে পরে ফিল্ডে নামানো হয়। ওই ছেলে বা মেয়ে যে কোনো পরিবেশ বা পরিস্থিতিতে ট্যাকেল করতে পারবে, ওরাই ওদের ভবিষ্যতে যে কোনো আনটুয়ার্ড সিচুয়েশন প্রপারলি ট্যাকেল করে। এইটাই হলো সরকারি চাকরির মাধুর্যটা, যে আমাকে বিভিন্নভাবে ট্রেন করে, আমাকে দেশে নয় বিদেশেও আমাকে ট্রেনিং। আমরা তো আমাদের ইদানিকার ছেলেরা সিঙ্গাপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ থেকে গ্রাজুয়েট হয়ে আসতেছে। এটা তো মানে ফরেন সার্ভিসের ছেলেরা অস্ট্রেলিয়া যাচ্ছে, সব সার্ভিসের ছেলেমেয়েরাই আসলে যাচ্ছে। যে মানে এই কারণে হঠাৎ করে এই চেঞ্জটা এসছে। আমি তো আপনার 2013-14-তে আমি তখন এডিশনাল সেক্রেটারি ছিলাম, আমি পিএসসিতে ভাইবার জন্য যেতাম। তখন যে দেখেছি যে ট্রেনটা একমাত্র এই মানে ওই আমাদের যে
কি জাতীয় ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছে ওনারাই মূলত আসতেন। এই ঢাকা ইউনিভার্সিটি নর্থ সাউথ মানে এটা একদম একটা নতুন ফেনোমেনা, মানে আমার কাছে একদম বিস্ময়কর একটা ফেনোমেনা মনে হচ্ছে যে এই পরিমাণ মানে আমি কিন্তু আগ্রহ ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটির ছেলে বা মেয়েকে খুব কম পেয়েছি, বা মেডিকেল কলেজে জেনারেল ক্যাডারে আসার খুব কম পেয়েছি। খুব খারাপ অবস্থা ছিল, সরকারি চাকরিতে আসতো না। বরঞ্চ এই যে আমাদের ছেলে, আমি দাবি করবো আমার ছেলে কোনোদিনই সরকারি চাকরির জন্য হাসফাস করে নাই, কিন্তু এখন দেখছে যে ওরই একটা বন্ধু সরকারি চাকরি করতেছে, ছেলেমেয়েরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে। একে আজাদ, আপনাকে একজন দর্শকও প্রশ্ন করেছিলেন যে সরকারি চাকরির পেনশন নাই কেন, নিরাপত্তা নাই কেন, মানে নিরাপত্তা, চাকরির সিকিউরিটি নিয়ে অনেক প্রশ্ন আছে। শহীদুল আলম স্বপন বলছেন সরকারি চাকরিতে একবার ঢুকতে পারলে সারা জীবনের জন্য সিকিউর। এখনো সরকারি চাকরিকেই মানুষ সম্মানের চোখে দেখে। অসীম পাল বলছেন আমার প্রথম চাকরি ছিল একটা বেসরকারি প্রতিষ্ঠানে, মোটামুটি আমার পছন্দসই চাকরি, কিন্তু যখন দেখতাম সিনিয়র সহকর্মীদের কারণে অকারণে চাকরি চলে যেতে, তখন চাকরি হারানোর ভীতি চরমভাবে কাজ করা শুরু হলো। চাকরির প্রতি চাকরির নিরাপত্তাহীনতাই বেসরকারি চাকরিতে আগ্রহী করে না আমাদের। আর জুলকার নাইন বলছেন আজাদ সাহেব বললেন প্রাইভেট সেক্টরে টেকনিক্যাল লোকের অভাব আছে, কিন্তু নন টেকনিক্যাল জবের জন্য আপনারা অভিজ্ঞতা চান, সেক্ষেত্রে নতুনদের কি হবে? আজ আপনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী, কিন্তু আপনিও যখন শুরু করেছিলেন তখন তো আপনার সেটা ছিল না। নতুনদের সুযোগ করে দেওয়া বা সরকারের মতো গ্রুম করে নেওয়ার কোনো দায়িত্ব তো বাংলাদেশের বেসরকারি খাত আসলে পালন করে না করছে। এটা আমি এক্সাম্পল দেখছি ওয়ান বাই ওয়ান। আমরা এই ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে কিন্তু প্রভিডেন্ট ফান্ড আছে, এখানে সব কিছু আছে, রিটায়ারমেন্ট, সরকারি যেসব সুযোগ সুবিধা আছে এখানে আছে। আপনি এখন সরকারি সেক্টরে সকল ব্যাংকে নয়, সব ব্যাংক, মানে আমরা যখন ব্যাংক সেক্টর নিয়ে আলাপ করি আমাদেরকে ফোনে এমন কি দর্শকরা বলেন যে কি ভীষণ ইনসিকিউরিটিতে তারা আছেন। জি, যত প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, 100% গভর্নমেন্ট যে সুযোগ সুবিধা আছে তার চেয়ে অনেক বেশি আমরা প্রাইভেট সেক্টরে দিচ্ছি। আমি আসি ব্যাংক, ইন্স্যুরেন্স, তো 100%। 34,000 টাকায় একটা বিসিএস এর ফার্স্ট সহকারী সচিব হিসেবে সে অ্যাডমিশন পায়। আমাদের ব্যাংকেও 34 থেকে 35,000 টাকা পায়। আমার ব্যাংকে ও প্রভিডেন্ট ফান্ড আছে, ওখানে গ্র্যাচুইটি আছে, সরকারিতে আছে। 2 নম্বর হচ্ছে প্রতি বছর দুইটাতে প্রফিট অনুযায়ী সে বোনাস পায়। গভর্নমেন্ট শুধু 2টা বোনাস 2 দেয়, কিন্তু ব্যাংকগুলোতে অনেক 5টা-6টা বোনাস পায়। এবং একটা আমাদের ব্যাংকের একজন এমডি, সে 7 থেকে 8 লক্ষ টাকা মাসে বেতন পায়। তার বিদেশি, তার 2টা থেকে 3টা গাড়ি পায়, পারফরমেন্স, ডিএমডি, এডিশনাল এমডি, এরা কিন্তু অনেক টাকা বেতন পাচ্ছে। সরকার কিন্তু একটা সরকারি লেভেলের, কিন্তু একজন সচিব হার্ডলি কত 2 লাখ টাকা, কত স্যালারি হচ্ছে 85,000 টাকা স্যালারি। কিন্তু এই যে সলিমুল্লাহের সাথে আমি আবার একমত যে ক্ষমতা, এখন বিরাট আকর্ষণ, বিদেশে করে এইগুলো, এবং জব সিকিউরিটি যেটা বললেন, সবকিছুই আছে আপনার। তারপরে আসি ব্যাংক, এবং তৈরি করছেন কিনা, করছেন কিনা আপনি দেখেন, আমি বলি এই যে প্রতি বছর যে আমরা বললাম, আমি শুরুতেই 30 লক্ষ লোক কর্মসংস্থানে আসে, আমরা প্রাইভেট সেক্টর 10 লক্ষ লোকের কর্মসংস্থান করি প্রতি বছর। সরকার সব মিলে মাত্র করে 25,000 লোকের কর্মসংস্থান। আপনার ক্যাডার, নন ক্যাডার, বিসিএস সব মিলে 25,000 লোকের কর্মসংস্থান করতে পারে ইয়ারলি। খুব 25,000 লোকের। তাহলে এই যে 10 লক্ষ লোকের কর্মসংস্থান, তাহলে আমরা নতুনদেরকে কিন্তু নিচ্ছি, ট্রেনিং দিয়েই তো নিচ্ছি, তাহলে 10 লক্ষ লোক আমি কোথায় পাচ্ছি? আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, আমরা প্রতি বছর প্রতিটা জায়গাতেই 10 লক্ষ লোক এমপ্লয়মেন্ট কেমনে হইলো? তাহলে হচ্ছে কেমনে? পাশ করে কত ডাক্তার বেরোচ্ছে, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, তারপর অন্যান্য টেকনিক্যাল কলেজ থেকে বেরোচ্ছে, বিএসসি, এমএসসি পাশ করে বেরোচ্ছে, সব জায়গার থেকেই কিন্তু আমরা এমপ্লয়মেন্ট করছি। তবে আমাদের বিশ্বাস, আমাদের যে সীমিত ব্যবস্থা, আমাদের দেখেন বিদ্যুৎ ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী 2009 দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ একটা রেভলিউশন করে ফেলছেন। এখন দেখছে যে শুধু বিদ্যুৎ দেবেন, আমরা জমির অবকাঠামো দরকার, গ্যাস নাই, গ্যাসের সমস্যা, সমস্ত সমস্যা। এই জন্য উনি স্পেশাল ইকোনমিক জোন করেছেন, যে উনি দেখছেন এক জায়গায় গেলে যে আপনার জমি আছে তো বিদ্যুৎ আছে নাই, বিদ্যুৎ আছে তো গ্যাস নাই, এই জায়গায় ওয়ান স্টপ না, সবচেয়ে একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে কি ওয়ান স্টপ সেল। মানে অলরেডি আপনার সামনের বছর থেকে এই যে আমাদের মিরেশরাইতে আপনার জমি কিন্তু বরাদ্দ দেওয়া হয়ে গেছে। এক বছর এই ইকোনমিক জোনগুলোতে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যাবে। আপনি দেখেন দেশে একটা রেভলিউশন হয়ে যাবে।
চাকরির ক্ষেত্রে। একে আজাদ, আপনাকে থামাই, আমি এরপর যখন আপনার কাছে আসব, আমি আসলে আপনি যখন এই মানে উদ্যোক্তাদেরও একটা ব্যাপক সুযোগ সৃষ্টি হবে সে প্রসঙ্গে বলছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, পদার্থবিদ্যায় পড়েছেন, তারপর উদ্যোক্তা হয়ে উঠেছেন, 55,000 লোক এমপ্লয় করেছেন, কেন ভাবলে তখন সরকারি চাকরি ছিল না বলে নাকি? আর সলিমুল্লাহ খান, আপনার কাছে অনেকেই জানতে চাইছেন কোটা বিষয়ে আপনার মতামত। এক দর্শক লিখেছেন, আজাদ আশরাফ, কোটা যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? এটা শুনবো আপনার কাছে। দর্শক ঠাকুর রাজকাহরে। ফিরে এলাম রাজকাহনে। সলিমুল্লাহ খান, অনেকেই আপনার কাছে কোটা ব্যবস্থা যে পুরোই বাতিল হয়ে গেল সেই প্রসঙ্গটি কিভাবে দেখছেন সেটা জানতে চাইছেন। একজন জিজ্ঞেস করছেন যে শাহাদাত ফয়সাল বলছেন যে ঘোষিত কোটা বাতিল হওয়ার ফলে আসলে অঘোষিত কোটা, মানে এই যে প্রভাবশালীদের কোটা বা একটা আসলে একটা এলিট শ্রেণী তৈরি হবে কিনা, সেটা আবার আমিই জানতে চাই যে শুধুমাত্র ভালো স্কুলে ভালো কলেজে পড়া ছেলেমেয়েরা, অর্থবিত্তের মধ্যে বড় হওয়া ছেলেমেয়েরাই আসলে এগিয়ে আসতে পারবে কিনা? এটা আধুনিক পুঁজিতন্ত্রের গোড়া থেকেই একটা কুসংস্কার চালু আছে, যেটাকে বলে ফ্রি ট্রেড। ফ্রি ট্রেড তো আসলে ফ্রি নয়, মানে আমরা যেটাকে ইংরেজিতে লেসে ফেয়ার বলি, ফরাসি থেকে ধার করে, অর্থাৎ করতে দিন সবাইকে, তাতে সকলের মধ্যে আপনা আপনি বন্টন হবে। যেমন ব্রিটিশ আমলে একটা তত্ত্ব ছিল, বঙ্কিমচন্দ্র প্রায় এটা সমালোচনা করতেন, ফিল্টার ডাউন থিওরি। সমাজের উচ্চ শ্রেণীতে যদি শিক্ষা আসে, আপনা আপনি গরিবরা তার ফসল পাবে। আমরা যদি এই টেবিলে ভালো খাওয়া দাওয়া করি, কিছু নিচে পড়বে, সেগুলি গরিবরা কুড়িয়ে খাবে। এই থিওরি দিয়ে রাষ্ট্র চলে না। সিভিল সার্ভিস চাকরি সংক্রান্ত একটা খেয়াল রাখতে হবে। সিভিল শব্দের অর্থ কি? আমরা মনে করি অনুবাদ করতে পারি না। আমাদের লেখাপড়া যে কত খারাপ, সেক্রেটারিরা শুদ্ধ বলছে, তারা সিভিলের অনুবাদ করতে পারে না, নানা রকমের অপ অনুবাদ সুশীল করতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয়। সিভিল মানে হচ্ছে জাতীয়। এই জিনিসটা জানে না বলে এটা করছে। এটা হলো জাতীয় চাকরি। জাতীয় চাকরি করা আর কোনো ব্যক্তির চাকরি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। মানুষ এমপি ইলেকশনে দাঁড়াতে চায় কেন? একটা পার্টির মধ্যে বিদ্রোহী প্রার্থী হয় কেন? যে কারণে মানুষ রাজনীতিবিদ হতে চায়, ঠিক তার কিছু কারণ সিভিল সার্ভিসে যাওয়ার পেছনে কার্যকর। এটা আমি আগে বলছিলাম, আসলে রাষ্ট্র পরিচালনা রাইট, আসলে তাই তো করে। বলেন না, ব্রিটিশরা এখানে ব্রিটিশ এমপিরা এই দেশ চালাতো না, ভারতের কোনো পার্লামেন্ট ছিল না। আমরা যে গণতন্ত্র করে লাফাই, আমরা যে এতদিন মেধাবী বলে লাফালাফি, এটা একটা কোটা। হ্যাঁ, এটা আমাদের কোটা ছিল উল্টা, 56টা ছিল সরকারিভাবে সংরক্ষিত আর 44টা ছিল মেধা কোটা। মানে কথাটা এইভাবে বলা যায়, আমরা যারা বড় লোকের ছেলে মেয়ে ভালো কলেজে পড়তে পারি, আমাদের কলেজগুলো আমরা জানি, ঢাকা কলেজ, নটরডেম কলেজ ইত্যাদি, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, ওখানে তো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে যায়। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাশ করেন, আজকাল ছাত্রদের ভর্তি এত কঠিন হয়। আমি বলি, আমি ঢুকেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40 বছর আগে, এদের প্রশ্ন দেখে মনে হয় আমি কোনো ঢুকতে পারবো না, এত কঠিন প্রশ্ন দিয়ে তারা ঢোকে। তো তারপরে বিশেষ তো তার জন্য একটা সময়ের ব্যাপার মাত্র। এটা হচ্ছে কি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই তো বিসিএস। এখন দেখেন, যারা বিসিএস আসে, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসে, ওই প্রাক্তন ছাত্র সমিতি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিসিএস, সরকারি কলেজগুলো থেকে আসে, মানে গ্র্যাজুয়েশন। মানে হচ্ছে কি, ক্রমশ দেশে এক ধরনের একটা একমুখীনতা তৈরি হওয়ার বিপদ আছে। আমি বলছি যে, আমি সেদিন কথা বললাম, আমাদের দূরের যে জেলাগুলো, আমি যে জেলা থেকে আসি কক্সবাজার, সেখানে অতি কম লোক সরকারি চাকরিতে আছে। যদিও এখন ক্যাবিনেট সেক্রেটারি ওখানকার লোক, না ক্যাবিনেট না, প্রধানমন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারি উনি শফিউল আলম স্যার, কিন্তু এইটা দিয়ে কোনো কিছু বোঝায় না। শেখ হাসিনা দেশের নারী প্রধানমন্ত্রী, তার মানে হলো যে নারীর সেক্রেটারির মধ্যে শতকরা 10 জন নারী হবে না। এই বিষয়টা আমাদের সরকারি চাকরিতে কর্মকর্তা লেভেলে বোধহয় মাত্র 10% আছেন এখন। এইগুলি বলে শেখ হাসিনা ইজ অ্যান আউটলায়ার স্ট্যাটিস্টিক্সের ভাষায়, অর্থাৎ তিনি হিসাবের বাইরে। অনুরূপভাবে আমি বলবো, দেশের সর্বত্র যদি আপনি, একটা কথা দিয়ে আমি শেষ করি, যাদেরকে আদিবাসী বলা নিষেধ করছে বর্তমান গভর্নমেন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা খুবই খারাপ কথা। গভর্নমেন্ট সব কথা বলে মানতে হবে নাকি? আমি মনে করি যে এটা যারা অবহেলিত সমাজের অংশ, তাদের উদাহরণ হিসেবে আমরা আদিবাসী কথাটা ব্যবহার করি। ধরেন আমি যদি অবহেলিত হই, আমিও আদিবাসী, হ্যাঁ, তো নারীরাও আদিবাসী ধরেন, তো তাদের যদি আপনি এইভাবে বঞ্চিত করতে থাকেন, যেমন শতকরা 5 জন যদি তার না থাকে, তার ফলে আবার আন্দোলন হবে। আমি কোন এক না বুঝে বলেছি, এত ক্ষুদ্ররা আন্দোলন করবেন কোত্থেকে, নারী আন্দোলন করবে কোত্থেকে, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী আন্দোলন করবে? আন্দোলন না, যখন আপনার যখন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের বিষয়টি বিবেচনা করা হবে, যখন সংক্রমণ হয়, তখন সে কোন দিকে প্রকাশ পাবে বুঝতে পারবেন না। প্রথমে ফুসকি দেখা দেয়, এইটাই পরে ক্যান্সার হয়। আরেকজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমার নাম হচ্ছে জামান, ঢাকা থেকে বলছি। শুনছি ভাই। আমি একে আজাদ সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে, তিনি একটু আগে যেটা দাবি করলেন যে বেসরকারি খাতগুলো সরকারি লোকজন তৈরি, জনবল তৈরিতে তারা ভূমিকা রাখতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত যে বাইরে থেকে টেকনোলজি আমদানি না করে বাংলাদেশের দক্ষ জনশক্তি এবং টেকনোলজি ডেভেলপ করার জন্য তারা
তিনি এবং তার মতন বড় বড় ব্যবসায়ী যারা আছেন একদম। তারা কোনো ঠিক এই প্রশ্নটি আমি করেছিলাম, খুব পরিষ্কার উত্তর আসলে পাই নাই একে আজাদ, যে মানে একই সাথে জনশক্তিকে তৈরি করবার ক্ষেত্রে আপনারা কি করছেন এবং প্রযুক্তিও তৈরি করবার ক্ষেত্রে আপনারা কি করছেন, মানে আমরা বেসরকারি কিন্তু খাত দেখেন, আসলে আমাদের প্রতি বছর কিন্তু লোক রিটায়ার করছে, প্রতি বছরই লোক রিটায়ার করছে, আমরা ওই জায়গায় নতুন লোক নিচ্ছি, আবার নতুন লোক কিন্তু ফ্রেশার নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট সেক্টর থেকে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেগুলোতে বেরোচ্ছে, আমরা ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে আমরা নিচ্ছি, এমনি তাদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে কিন্তু কাজ শেখাচ্ছি, জায়গা পূরণ হচ্ছে, নতুন এক্সপানশন হচ্ছে, আমরা নতুন লোক নিচ্ছি, কিন্তু প্রবলেম হলো কিন্তু এই যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার কথার সূত্রে, আপনি বললেন এনআইএফটির কথা, ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট ভারতে, যে সেটা একটা বড় অবদান রাখছে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে ভারতে। বাংলাদেশ এত মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ, আপনারা কেন একটা এনআইএফটির মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন না? একটা করেছে, দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। আমরা টেক্সটাইল থেকে, আমাদের যত টেক্সটাইল ইউনিভার্সিটি কলেজ আছে, টেকনিক্যাল কলেজ আছে, এখান থেকে আমরা নিচ্ছি কিন্তু প্রচুর ছেলে মেয়ে, প্রতি বছর টেক্সটাইলের ছেলে মেয়ে পেলে আমরা এদেরকে শিখাই নিচ্ছি এবং এরা ভালো করছে, বেশ দক্ষ। আমরা ঢাকা ইউনিভার্সিটি হোক বা বুয়েটের থেকে হোক, যেখানেই হোক, যদি তারা আইকিউ লেভেল ভালো থাকে, ভালো লিখতে পারে। আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, ভালো ইংরেজিতে আমরা এখনো ভালো না, আদার দেন ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে ছাড়া আমাদের যদি লিখতে হয়, চীন কি করে, মানে নিউ জেনারেশন ইংরেজিতে তো অনেক ভালো করছে। এখন আমাদের শিক্ষার মান, যেটা আমি শুরুতে বলেছি, শিক্ষার মান ইজ নট আপ টু দ্য মার্ক। ভারতের একটা ছেলে মেয়ে যেইভাবে ইংরেজি বলে, আমরাও এখন এই বয়সে এসে সেই ইংরেজি বলতে পারি না। ওরা যেইভাবে প্রেজেন্টেশন দেয়, আমরা সেই দক্ষতা, ভারতের ওই ছেলে বা মেয়েটিকে আনতে আপনি তো 3 গুণ টাকাও দিচ্ছেন বাংলাদেশি, কারণ আমার দরকার সে পারফর্ম করছে। আজকে যদি আমার যে কোনো একটা বিদেশির সাথে তাকে যদি বসিয়ে দেই, সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, কান্ট্রিকে, আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে পারছে, আমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে আসতে পারে। বাংলাদেশে সেই ভাবে আমি এখনো ছেলে মেয়ে তৈরি করতে পারছি না। করে কি করে তাহলে, মানে চায়নার কিন্তু মন্ত্রী মিনিস্টারদেরও ইংরেজি খুব দুর্বল, মানে বলেন না তারা সাধারণত, তারা টেকনিক্যালি সাউন্ড। আমার কোম্পানিতে অনেক চাইনিজ আছে, আমার কোম্পানিতে শ্রীলঙ্কার লোক আছে, আমার কোম্পানিতে ভারতের লোক আছে, আমার কোম্পানিতে পাকিস্তানের লোক আছে, কারণ তারা মিকাইল শিপার অনেক কিছু বলতে চাইছেন আপনার কথা, একটু শুনে আবার আসছি আপনার কাছে। জি না, এই প্রসঙ্গে আমি আজাদ সাহেবের কথা বলছি, যেহেতু আমি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলাম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় স্কিল প্রজেক্ট একটা ছিল, এখন আছে। এইটার আন্ডারে আমরা মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু আইবিএ কে আমরা দায়িত্ব দিয়েছি। আইবিএ কে মিড লেভেল ম্যানেজমেন্টের ওরা একটা কোর্স করবে, 9 মাসে একটা কোর্স। এটা এই যে ওনারা মূলত কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট এবং আদার্স ইয়েতে বাইরে থেকে লোক নিয়ে আসেন এইটা। এবং এই যে যেটা বললেন বিজিএমএ এবং বিকেএমএ দুইটা ইউনিভার্সিটি করেছে, এগুলি আমার মনে হচ্ছে মাত্র শুরু হয়েছে। এটা ট্রায়াল অ্যান্ড এররে আমার মনে হয় আগামী 4-5 বছরের ভিতরে চলে আসবে। এখান থেকে কিন্তু মার্চেন্টাইজ এবং আদার্স যেগুলি ফ্যাশন টেকনোলজিস্ট এরা বেরিয়ে আসবে। এবং এটা আমরা এটা টার্গেট রেখেছি, এই যে $6 বিলিয়ন আমাদের যেটা রিটার্ন ব্যাক হচ্ছে, এইটা আমরা আটকানোর জন্য আমাদের সরকারের। মিকাইল শিপার, আমাদের একজন দর্শক কে মাহমুদুল হক, এই সুরে অনেক প্রশ্ন আছে। বলছেন সরকারি চাকরির প্রতি তরুণদের এত আকর্ষণের মূল কারণ ক্ষমতার যথেচ্ছ চর্চার অবারিত সুযোগ। কারণ একজন ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার জামার কলার ধরে থাপড়াতে পারে, পুলিশ দেশের রাজা হতে পারে। আপনার কাছে জানতে চাই যে শতভাগ বেতন বৃদ্ধিতে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, এই আচরণগত পরিবর্তনগুলো আসলে কতদিন লাগবে আপনার মনে হয়? এসআই শাকিলের ওই বিক্ষিপ্ত একটা দুইটা ঘটনা, এটা এভারেজ একজন বিসিএস কর্মকর্তা যেভাবে হোক, পুলিশ হোক বা আপনার প্রশাসন হোক, পুলিশ হয়ে উনি তো বন্দুক টন্দুক পেয়ে যান ওনার ট্রেনিং এ, উনি কি সবাইকে মারা শুরু করেন? এটা হয় না, বরঞ্চ ও সবচেয়ে সুশীল একটা সেবক হিসেবে হয়। আমার মনে হয় এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এইটাকে সরকারি চাকরিজীবীকে ব্লেম করা কোনো অবস্থাতে উচিত না। আমার মনে হচ্ছে যে সরকারি চাকরিজীবী যখন এই যে আপনার ট্রেনিং এর পরে একটা ওই সুশীল সেবক আমরা যেটা বলি, আর এই সলিমুল্লাহ ভাই জাতীয় সেবক, সিভিল সার্ভেন্ট যেটা জাতীয় সেবক রাষ্ট্রই পরিচালনা করতেছে এটা এখানে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো না যে আমি এক সচিব হিসেবে আমি আজকে আজাদ সাহেবের পাশে বসে করতেছি, আজকে টকশো করতেছি। কিছুদিন আগে আমি সেন্টার টেবিলে বসতাম সভাপতি হিসাবে, আজাদ ভাইরা আসতেন আমার হিসাবে। এই ইয়েটা আমি তো কিন্তু ব্যবসায়ী হলে পারতাম না আজাদ ভাইয়ের সাথে, বা এই বাংলাদেশ না হলে
আমি আজকে এই মিকাইল শিপার সচিব হতে পারতো না, আর ইয়ে হতে পারতো। নিশ্চয়ই। খুব সংক্ষেপে একে আজাদ, কেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যায় পড়ে আপনি উদ্যোক্তা হবার কথা ভাবলেন কেন? সরকারি চাকরি নয় কেন, বেসরকারি চাকরি নয় কেন? আর দেখুন, আমরা 5 ভাই 4 বোনের সংসার, অনেক বড় সংসার। আমি দেখছি চাকরি করে আমি এই ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো না। তো সেই কারণে আমাকে বড় কিছু করতে হবে। এই জন্য আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায়, যে সলিমুল্লাহ ভাইয়ের সাথে তো আমাদের ডিফারেন্স, আমি 37 ইয়ার্স আগে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন আমি বের হয়েছি, আমি ইউনিভার্সিটিতে পাশ করার আগেই আমি কিছু করে বের হব। আমি ছাত্র অবস্থায় ব্যবসা শুরু করি। আপনার কি মনে হয় এই 37 বছর ধরে তো আপনি এই সেক্টর খুব মানে ক্লোজলি দেখলেন, গ্রোথটাও দেখলেন, আপনার কি মনে হয় যে মানে এখন কি আরো সহজ হয়েছে, নাকি এখন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের জন্য আরো অনেক বেশি অনেক ইজি? আমরা আগে একটা ব্যাংকের ডিজিএম লেভেল পর্যন্ত আমাদের তখন অ্যাপয়েন্টমেন্ট ছিল ডিফিকাল্ট। আজকে ব্যাংক কিন্তু বাড়ি বাড়িতে যাচ্ছে যে আমার কাছ থেকে টাকা নিন, আমার কাছ থেকে সুযোগ সুবিধা আছেন। আপনার স্মল ইন্ডাস্ট্রি হচ্ছে, আজকে গ্রামে গঞ্জে চকলেটের দোকানের মতন ব্রাঞ্চ হচ্ছে ব্যাংকের, এবং তারা কিন্তু মানুষের দোরগোড়ায় চলে যাচ্ছে। এবং গ্রামীণ অর্থনীতি আজকে যে উন্নয়ন ঘটেছে, এই জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার জন্য, এই যে এতগুলো ব্যাংক দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, এই আমার বাবা ব্যবসায়ী না, আমার মা সচিব নন, তবু আমি উদ্যোক্তা হতে পারি। অবশ্যই হতে পারেন। আপনি আজকে স্মল ইন্ডাস্ট্রি গ্রো করছে, যে কর্মসংস্থান হচ্ছে আমি 10 লক্ষ লোক, এর মধ্যে স্মল ইন্ডাস্ট্রির সংখ্যা সবচেয়ে বেশি, তারাই বেশি কন্ট্রিবিউশন রাখছে আজকে কর্মসংস্থানে। সলিমুল্লাহ খান, খুব সংক্ষেপে, মেধার ভিত্তিতে মানে এখন ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষ ব্যবস্থা ছাড়া মেধা বাতিল হয়েছে, মানে কোটা বাতিল হয়েছে, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, এতে কি আপনি মনে করেন সরকারি প্রশাসনিক গুণগত বিরাট পরিবর্তন আসবে? বিরাট না, এখন যারা নিয়োজিত হয়েছেন তারাও মেধাবী। কথা হচ্ছে কি, বৈষম্যের প্রশ্নটা বড়। ধরেন ওই যে বিখ্যাত একটা ফর্মুলা আছে না, অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, বর্তমানে সেরকম একটা কিছু হচ্ছিল বলেই অভিযোগটা এসছে। কাজে যদি ন্যায় বিচারটা করা হয়, আমরা যে 3টা উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই কথাটা, সামাজিক শব্দটা বিশেষণটার দিকে খেয়াল করুন। কথা হচ্ছে কি, সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এটা প্লেটোর আমল থেকে বলা। তো বর্তমানে দেখা যাচ্ছে কি, আমরা বৈষম্যহীন মেধাকে মনে করা হয় বৈষম্যহীনতার একটা প্রতীক, কিন্তু সরিষার মধ্যে ভূত থাকতে পারে। কারণ মেধা জিনিসটাই নির্ধারিত, গণিতের ভাষায় এটা একটা ফাংশন। কিসের ফাংশন? ইনভেস্টমেন্টের ফাংশন, লেখাপড়ার ফাংশন। আপনার মা বাপ যদি ভালো হয়, আপনার মেধা বেশি ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, তার একটা সীমা আছে। আমরা বলবো যে এইটাকেও প্রতিরক্ষার জন্য, আমার আশঙ্কার কথা বলছি, 20 বছর পরে হয়তো আবার বিভিন্ন পশ্চাৎপদ গোষ্ঠীকে রক্ষা করার জন্য কোটা ব্যবস্থা আবার প্রবর্তন করলে হলেও হতে পারে। অসংখ্য ধন্যবাদ সলিমুল্লাহ খান, ধন্যবাদ একে আজাদ, ধন্যবাদ মিকাইল শিপার, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে সরকারি সাইটগুলো কতটা সুরক্ষিত এই বিষয়ে আলোচনা করবেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা রহমান এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ আরাফাত। সঙ্গে থাকবেন আপনিও, টেলিফোন লাইন থাকবে খোলা। রাজকাহন